হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আলোচনা করতে চলেছি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য সিলেবাস এবং কোশ্চেন, অর্থাৎ তোমাদের কত নম্বরে হবে সেটা বলে দেবো। ঠিক আছে, আর তার সঙ্গে আমি 3টে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো সিলেবাসটা দেখে নাও যে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস। এই সিলেবাসের মধ্যে কী কী রয়েছে সেগুলো একটু বলে দিচ্ছি, দেখে নাও। প্রথমত যেটা রয়েছে, রিলেশন বিটুইন সাইকোলজি অ্যান্ড এডুকেশন, অর্থাৎ এখানে শিক্ষা ও মনোবিদ্যার মধ্যে সম্পর্ক। অর্থাৎ এর মধ্যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে শিক্ষা ও মনোবিদ্যার অর্থ, সংজ্ঞা, তাদের সম্পর্ক। দেখো ইংলিশে আছে, ওটা বাংলায় বলে দিচ্ছি আমি। হচ্ছে শিক্ষণ, ধারণা এবং বৈশিষ্ট্য, তারপরে স্মৃতি, বিস্মৃতি এর প্রক্রিয়া, বিস্মৃতি কারণ, স্মৃতির উন্নয়নের উপায়, ব্যক্তিত্ব, ধারণা, তার সংজ্ঞার বৈশিষ্ট্য। ঠিক আছে, নেক্সট দেখো ইউনিট 2-এ যেটা রয়েছে সেটা হচ্ছে কি না, মানব জীবন বিকাশের স্তর এবং ধরন এবং তাদের শিক্ষাগত তাৎপর্য। এর মধ্যে রয়েছে পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব, এরিকসনের মনোসামাজিক বিকাশের তত্ত্ব, কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব ও ভাইগডস্কির সামাজিক বিকাশ তত্ত্ব। আর ইউনিট 3-র মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে বুদ্ধি। সেই বুদ্ধির দেখো সংজ্ঞা রয়েছে এবং বিভিন্ন তত্ত্ব রয়েছে, যেমন স্পিয়ারম্যানের, থর্নডাইকের, গিলফোর্ডের যে তত্ত্ব রয়েছে। এছাড়া বুদ্ধির অভিজ্ঞাত ধরন ও ব্যবহার রয়েছে। নেক্সট রয়েছে প্রাক্ষয়িক বুদ্ধি। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সিলেবাস। এরপরে আমি 3টে প্রশ্নে তার উত্তর নিয়ে তার আগে তোমাদের কোশ্চেনের যে প্যাটার্নটা সেটা একটু বলে দিচ্ছি। দেখো লিখিত পরীক্ষা হবে তোমাদের কত 75 মার্কস, আর 10 নম্বরে 3টে প্রশ্ন করতে হবে, 5 নম্বরে 5টা প্রশ্ন করতে হবে, আর 2 নম্বরে তোমাদের 10টা প্রশ্ন করতে হবে। টোটাল তোমাদের নাম্বার থাকছে কত 75 মার্কস। ঠিক আছে, তো দেখে নাও। নেক্সট হচ্ছে আমি তোমাদের 3টে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, দেখো প্রথমেই আলোচনা করছি আমি ব্যক্তিত্ব বা ব্যক্তিসত্তা কাকে বলে। ব্যক্তিত্ব, পার্সোনালিটি শব্দটি ল্যাটিন শব্দ পার্সোনা থেকে উদ্ভূত হয়েছে। এই পার্সোনার অর্থ হলো মুখোশ। শব্দটিকে ব্যক্তিত্বের সঙ্গে যুক্ত করে ব্যক্তিত্বকে মানুষের একটি বিকৃত রূপ এবং পরবর্তীকালে নাটকের অভিনেতার রূপ হিসেবে চিহ্নিত করেছেন। কিন্তু এই পার্সোনালিটি বা ব্যক্তিত্বের বর্তমান স্বরূপ ব্যাখ্যায় মানুষের এই বিকৃত রূপকে প্রাধান্য না দিয়ে মানুষের দেহগত, মনোগত ও প্রাক্ষবিকগত বৈশিষ্ট্য, মেজাজ ও চরিত্র প্রভৃতিকে নিয়ে এক সর্বাঙ্গীন পরিচয়কেই প্রাধান্য দেওয়া হয়। এই অর্থে কারো ব্যক্তিত্ব বুঝে নিতে সেই ব্যক্তির বাহ্যিক আচরণ দ্বারা নিয়ন্ত্রণকারী অন্তর্নিহিত সারবত্তা বা আসল সত্তাকে যেমন গুরুত্ব দেওয়া হয়, তেমনি প্রাধান্য দিতে হয় সেই ব্যক্তির সঙ্গে পরিবেশের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার কে এবং জগৎ ও সমাজ এর পরিবেশের সঙ্গে ব্যক্তির অভিযোজনের বিষয়টিকেও। তো এই ব্যক্তিত্ব বলতে সাধারণত অপরের নিকট আকর্ষণীয় করার এবং অপরের মনের মধ্যে স্থান করে নেয়ার গুণাবলী সমূহকে বোঝালেও ব্যক্তিত্বের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা বা ব্যক্তিত্বের অর্থ নিরূপণে কেবলমাত্র উক্ত গুণাবলী অর্জনের উপর সীমিত থাকে না, এর থেকেও ব্যাপক কিছু উপলব্ধি বা বোধ বা ব্যবহার বিধিকে অন্তর্ভুক্ত করে প্রকাশ করে। সেই দিক থেকে উডওয়ার্থকে স্মরণ করে বলতে হয় যে পার্সোনালিটি ক্যান বি ব্রডলি ডিফাইন্ড অ্যাজ দ্য টোটাল কোয়ালিটি অব অ্যান ইন্ডিভিজুয়ালস বিহেভিয়ার। তবে এই ব্যক্তিত্বের সংজ্ঞা সম্বন্ধে বোরিং যা বলেছেন তা জানানোর জন্য বলতে হয় যে ব্যক্তিত্ব হচ্ছে ব্যক্তির পরিবেশের সঙ্গে এক বিশেষ ধরনের সঙ্গতিপূর্ণ অভিযোজন। এভাবেই গ্যারেট বলেছেন যে ব্যক্তিত্ব হলো আচরণের বিশেষ রীতি বা পদ্ধতি। মনোবিজ্ঞানী ম্যাকডুগাল মতানুসারে ব্যক্তিত্ব হচ্ছে কতগুলি সহজাত প্রবৃত্তির প্রকাশ। অনেকের ব্যক্তির ব্যক্তিত্বের মধ্যে যে সংগতি বা ঐক্য আছে তাকেই তার ব্যক্তিত্ব হিসেবে দেখেছেন। অনেকে আবার এই ব্যক্তিত্বকে ব্যক্তিত্ব চরিত্রকে সমর্থক বলেও মনে করেছেন। কিন্তু এই ব্যক্তিত্বের সব উপাদানের নৈতিক মূল্য নির্ধারণ করার প্রয়োজন আছে বলেও সেটা অনেকে মনে করেন না। এই প্রসঙ্গে মনোবিদ আলপোর্ট বলেছেন যে যখন ব্যক্তির নৈতিক মূল্য বিচার করা হয় তখন তা হয় চরিত্র। তাই চরিত্র থেকে নৈতিক মূল্যায়নের বিষয়টুকু বাদ দিলেই পাওয়া যায় ব্যক্তিত্ব। সুতরাং কারো ব্যক্তিত্ব নিরূপণে মুখোশের আড়ালে যে মানুষটি থাকে তার চরিত্র, মেজাজ, চিন্তা, অনুভূতি, নিজস্ব বৈশিষ্ট্য প্রভৃতির
সুসমন্বয়িত সামগ্রিক রূপরেখাটুকু উপলব্ধি করার প্রয়োজন আছে। তাই ব্যক্তিত্ব নিরূপণে মানুষের যে সকল গুণাবলীর কথা এটা বিচার করা হয়, তার মধ্যে ব্যক্তির চরিত্র নিঃসন্দেহে এক অন্যতম বিষয়। কিন্তু ব্যক্তিত্ব ও চরিত্রকে সমার্থক ভাবার কোনো যুক্তি নেই, কারণ চরিত্র কিন্তু ব্যক্তিত্বের অংশ মাত্র। অপরদিকে যদি কোনো ব্যক্তির চরিত্র সম্বন্ধে কিছু বলতে হয়, তখন মূলত তার দয়া, মায়া, তার নির্দয়তা, তার সহৃদয়তা, সাধুতা, অসাধুতা প্রভৃতি দোষ গুণের হিসেব করার ব্যবস্থা কিন্তু নেওয়া হয়, করা হয়। তাই ব্যক্তিত্ব ও চরিত্র কখনোই এক হতে পারে না, যদিও ব্যক্তিত্বের বিশ্লেষণে চরিত্রকে নিঃসন্দেহে একটি উপাদান হিসেবে কিন্তু গ্রহণ করা হয়। নেক্সট দেখো, ব্যক্তির সত্তা বা ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো লেখো। মনোবিজ্ঞানীগণ ব্যক্তির উপরে গভীর অধ্যয়ন করেছেন, করে এর কতগুলো বৈশিষ্ট্য আর কি উল্লেখ করেছেন। সেগুলো প্রথমত, ব্যক্তির সহজাত প্রবৃত্তি, প্রবণতা এবং পরিবেশের বিভিন্ন উপাদানের পারস্পরিক প্রতিক্রিয়ার ফলে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ লাভ করে। দ্বিতীয়ত, ব্যক্তির দেহ মনের ঐক্য, মানসিক এবং দৈহিক বৈশিষ্ট্যগুলি ঐক্যবদ্ধ হয়ে ইহা সুসামঞ্জস্য রূপ লাভ করে। তৃতীয়ত, ব্যক্তিত্বের লক্ষ্য হলো পরিবেশের সঙ্গে অভিযোজন সতত পরিবর্তনশীল। পরিবেশের সঙ্গে সার্থক অভিযোজনে ব্যক্তিত্বকে গতিশীল হতে হয়। কি বললাম? ব্যক্তিত্বের লক্ষ্য হচ্ছে পরিবেশের সঙ্গে অভিযোজন, সতত পরিবর্তনশীল। পরিবেশের সঙ্গে সার্থক অভিযোজনে ব্যক্তিত্বকে গতিশীল হতে হয়। চতুর্থত, ব্যক্তির আচরণের গতি প্রকৃতি নির্দিষ্ট করে, তাই ব্যক্তিত্বকে আচরণের নির্ধারকও বলা হয়। পঞ্চমত, আত্মসচেতনতা ও আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা ব্যক্তিত্বের মূল ভিত্তি। ষষ্ঠত, ব্যক্তিত্ব যেমন বর্ণনাযোগ্য ঠিক তেমনি সেটা পরিমাপযোগ্য। এই ব্যক্তিত্ব পরিমাপের কৌশল হিসেবে সাক্ষাৎকার, প্রতিফলন, অভিক্ষা প্রভৃতির ব্যবহার কিন্তু করা হয়। সপ্তমত, ব্যক্তির ব্যক্তিত্বের আত্মপ্রকাশ হয় সামাজিক পরিবেশে। সমাজের আচার আচরণ, ব্যবহার, রীতিনীতি, ভাবধারা প্রভৃতি সামাজিক উপাদান ব্যক্তিত্ব সৃষ্টি করে। সেই কারণে ব্যক্তিত্ব সমাজের উপরেই কিন্তু নির্ভরশীল। নেক্সট দেখো, ব্যক্তি সত্তার সংলক্ষণ কাকে বলে? না, শিশু বেড়ে ওঠার পথে বা বিকাশের পথে সহজাত গুণাবলী পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে কতগুলি বৈশিষ্ট্য গড়ে ওঠে। একই ধরনের অনেক বৈশিষ্ট্য একত্রিত হয়ে ব্যক্তিকে একক এবং সংলক্ষণ সৃষ্টি হয়। ব্যক্তি সত্তার এই বিকাশ অনুধাবন করলে দেখা যায় যে শিশু প্রথমে অভিজ্ঞতা অর্জন করে প্রতিবর্ত ক্রিয়ার সাহায্যে করে সেটা। পরবর্তী স্তরে এই প্রতিবর্তী ও প্রতিক্রিয়াগুলি সংখ্যায় অনেক এবং অনুবর্তিত হওয়ায় পুনরায় সমন্বিত হয়ে বিভিন্ন ধরনের স্থায়ী মানসিক সংগঠন গড়ে ওঠে। এর দ্বারা ব্যক্তি কোনো পরিবেশ কোনো বিশেষ পরিস্থিতির পুনরাবৃত্তিকে এবং এক সাদৃশ্য প্রতিক্রিয়া করে, তাদের বলা হয়, সেটাকে বলা হয় কি? অভ্যাস। পরবর্তী স্তরে অর্থাৎ তৃতীয় স্তরে কতগুলি অভ্যাস নিজেদের মধ্যে সংযোজিত হয়ে আরো উন্নত সমন্বয় ঘটায়, আর এই সমন্বিত অভ্যাসগুলি হলো সংলক্ষণ। মনোবিদ আলপোর্টের মতে সংলক্ষণ এমন এক সামগ্রিক কেন্দ্রীভূত জৈব মানসিক সত্তা যা বিভিন্ন উদ্দীপকের মধ্যে সমন্বয় এনে ব্যক্তির মধ্যে সামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়া সৃষ্টি করে। সবশেষে বলা যেতে পারে, ব্যক্তি সত্তা পরিবেশের সংস্পর্শে এসে যখন বিকশিত হতে থাকে তখন তার নিজের মধ্যে ব্যক্তি অনেক বৈশিষ্ট্য সৃষ্টি করে, তাদের বলা হয় পার্সোনালিটি ট্রেটস। এই সংলক্ষণগুলি হলো এক ধরনের জৈব মানসিক প্রবণতা যা সামগ্রিক ভাবাপন্ন। প্রতিটি ব্যক্তির মধ্যে প্রতিটি সংলক্ষণের কী পরিমাণ বর্তমান তা নির্ধারণ করা যায়। সংলক্ষণ আচরণের মধ্যে দিয়েই কিন্তু প্রকাশ পায়। সংলক্ষণ হচ্ছে অর্জিত, সেটাকে অর্জন করতে হয়। সংলক্ষণ ব্যক্তি সত্তার একক, আর প্রতিটি সংলক্ষণই দ্বিমুখিতা, যেমন সামাজিকতা। সংলক্ষণের দুটি দিক আছে, একটা হচ্ছে সামাজিকতা, অপরটা হচ্ছে অসামাজিকতা। তো তাহলে আমরা কি আলোচনা করলাম? ব্যক্তিত্ব কাকে বলে, তার বৈশিষ্ট্য আলোচনা করলাম এবং সংলক্ষণগুলো আলোচনা করলাম। তো বলতে পারি তাহলে ব্যক্তিত্ব হলো কোনো ব্যক্তির নিজস্ব গুণ বা বৈশিষ্ট্য যা ব্যক্তিকে অন্য ব্যক্তির থেকে আলাদা করে তোলে। আর এই ব্যক্তিত্বের মধ্যে দিয়েই কোনো ব্যক্তি কতটা ভালো কতটা মন্দ, তার মধ্যে কি গুণ রয়েছে
তা বিচার করা হয়, অর্থাৎ ব্যক্তিত্ব, ব্যক্তির পরিচয় কিন্তু একটা তার প্রধান কিন্তু দিক। ঠিক আছে, তো আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও, যদি কোনো উত্তর কিন্তু দিতে হয় অবশ্যই আমি চেষ্টা করব দিতে। ঠিক আছে, তো সকলে খুব ভালো থেকো, টাটা।